শিলিগুড়ি করিডোরের কাছে রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। দূরের পাহাড়ের গা ঘেঁষে আলোকরশ্মি যেন বিশাল কিছু নড়ছে গড়ছে। গ্রামের বয়স্ক মানুষ ফিসফিসিয়ে বলছিলেন ধুবড়ি ঘাঁটিতে নতুন কিছু বসানো হচ্ছে। এক রাতে এত সেনা কোথা থেকে এলো? আকাশে তখনও ড্রোনের শব্দ। রাফায়েল যুদ্ধবিমান উড়ে যাচ্ছিল নিঃশব্দে, কিন্তু নিচে সীমান্তের মাটি কাঁপছিল তার শব্দে নয়, বরং আসন্ন এক অজানা আশঙ্কায়। নয়াদিল্লি বলছে এটি কেবল চিকেন স্নেক রক্ষার ব্যবস্থা, কিন্তু সীমান্তের বাতাস বলছে অন্য কিছু। কারণ কেউ একটু সংকীর্ণ করিডোর রক্ষায় এমন ভয়াবহ প্রস্তুতি নেয় না, যদি না সে ভেতরে ভেতরে ভীত হয় নিজের ভবিষ্যৎ নিয়ে। ভারত সীমান্তের একেবারে পাশে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায়। সরকারিভাবে বলা হচ্ছে এটি রুটিন নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন এটি আসলে ভারতের অপারেশনাল রেসপন্স জোন পরিকল্পনার অংশ। এই ঘাঁটিগুলোর প্রতিটিতে বসানো হয়েছে রাফায়েল স্কোয়াড্রন, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট এবং ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার S-400, ইসরায়েলের MRSAM আর ভারতের নিজস্ব আকাশ মিসাইল এই সমন্বিত প্রতিরক্ষা বলয় মোতায়েন করা হয়েছে। এসব অস্ত্রের ক্ষমতা শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মকও। মাত্র কয়েক মিনিটে 400 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে এগুলো। প্রশ্ন উঠছে, তাহলে ভারতের টার্গেট কোথায়? বাংলাদেশ সীমান্তে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই বিপুল সামরিক প্রস্তুতি কিসের ইঙ্গিত? দিল্লির কূটনৈতিক বার্তা আপাত দৃষ্টিতে এটি যে আমরা নজর রাখছি, কিন্তু বাংলাদেশের অনেকে বলছেন এটি কেবল নজরদারি নয়, এক ধরনের মানসিক চাপ সৃষ্টির কৌশল। বাংলাদেশ এখন ভারতের পুরনো অধীন সহযোগী নয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও কূটনৈতিক উষ্ণতা, এমনকি তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পের চুক্তি, সব মিলিয়ে দিল্লির কপালে ভাঁজ পড়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী এখন বাংলাদেশ। বঙ্গোপসাগরের জাহাজ চলাচল, গভীর সমুদ্র বন্দর, রেলপথ সবকিছুই যেন চীনের কৌশলগত স্বার্থে অপরিহার্য। অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে নৌবাহিনী প্রশিক্ষণ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। তুরস্ক পাঠাচ্ছে ড্রোন ও সামরিক সফটওয়্যার। এমন প্রেক্ষাপটে ভারতের পুরনো একচেটিয়া প্রভাব ভেঙে পড়ছে। নয়াদিল্লি এখন ঠিক সেই অবস্থায় যেখানে সামরিক শক্তি প্রদর্শনী তার একমাত্র প্রতিক্রিয়া। কিন্তু ইতিহাস বলে, যখন কেউ ভয়ে অস্ত্র তোলে তখন সে শক্তিশালী নয়, দুর্বল। ধরে নেওয়া যাক পরিস্থিতি উত্তপ্ত হলো। ভারত সীমিত আকারে বিমান হামলা বা সার্জিক্যাল স্ট্রাইক চালালো। ফেনী বা রংপুরের কোনো অংশ লক্ষ্যবস্তু হলো, তখন আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে? সামরিক বিশ্লেষকরা বলছেন চীন প্রথমেই কূটনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশ তার BRI অংশীদার, তাই আক্রমণ মানেই চীনের স্বার্থে সরাসরি আঘাত। বেইজিং তখন জাতিসংঘের তীব্র প্রতিক্রিয়া জানাবে। দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া বাড়বে, এমনকি স্যাটেলাইট নজরদারিও সক্রিয় হবে। পাকিস্তানও চুপ থাকবে না। দিল্লির সঙ্গে ঐতিহাসিক শত্রুতার কারণে ইসলামাবাদ এটিকে ভারতের আগ্রাসী নীতির প্রমাণ হিসেবে ব্যবহার করবে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই একসঙ্গে আন্তর্জাতিক ফোরামে দিল্লিকে চাপে ফেলবে। বাংলাদেশের প্রতি নৈতিক ও কূটনৈতিক সমর্থন তৈরি হবে, যা ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্ন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তারা সরাসরি যুদ্ধ চায় না, তবে চায় ভারতকে নিয়ন্ত্রণে রাখতে। বাংলাদেশের উপর একটি ছোট সংঘর্ষ দিল্লিকে পুরোপুরি তাদের নির্ভরশীল করে তুলতে পারে। তারা প্রকাশ্যে নিন্দা করবে, মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ভঙ্গ ইত্যাদি বলে, কিন্তু আড়ালে তারা বলবে, তোমরা যদি আমাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করো, আমরা এই ঘটনা ভুলে যাব। এভাবেই তারা ভারতকে নিজেদের কৌশলগত মুঠোয় আনবে এবং এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় ব্যবহার করবে। অর্থাৎ বাংলাদেশের উপর আক্রমণ ভারতের জন্য শুধু নৈতিক নয়, ভূরাজনৈতিক আত্মহত্যাও হবে। ভারতের আরেকটি উদ্বেগের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার আন্তর্জাতিক প্রভাব সীমাহীন। ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, ব্রাসেলস সব জায়গায় তার গ্রহণযোগ্যতা অপরিসীম। তিনি চাইলে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে ভারতের আগ্রাসন ঠেকাতে পারেন, কেবল কূটনীতিতেই নয়, সামরিক প্রতিরক্ষাতেও। দিল্লি জানে ডক্টর ইউনূসের বাংলাদেশে হামলা মানে সরাসরি পশ্চিমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া। এ কারণে তারা সীমান্তে সেনা বসিয়ে হলেও গুলি ছুড়তে পারছে না, কারণ প্রতিটি গুলি কূটনৈতিকভাবে তাদের জন্য বোমেরাং হয়ে ফিরে আসবে। আসলে যে রাষ্ট্র নিজেই অসংখ্য জাতিগত সংকটে জর্জরিত, সে অন্যকে ভয় দেখিয়ে শান্ত থাকতে পারে না।
কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড, আসাম প্রতিটি রাজ্য এখন বিক্ষুব্ধ। নাগাল্যান্ডে সেনাবাহিনী অপারেশন ব্লুবার্ডের নামে শত শত মানুষ হত্যা করেছে। আসামের স্বাধীনতাকামী ছাত্রদের জীবন্ত পুঁতে ফেলার মতো ঘটনা ইতিহাসে লুকিয়ে রাখা হয়েছে। মণিপুরের সাম্প্রতিক জাতিগত দাঙ্গা ভারতের অভ্যন্তরীণ ভাঙনের গভীর ইঙ্গিত দেয়। আর এই সমস্ত রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একমাত্র সরু পথই হল শিলিগুড়ি করিডর, মাত্র 22 কিলোমিটারের প্রশস্ত এক করিডর। যদি কোনোদিন এই করিডর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার পথে হাঁটা শুরু করবে। তাই নয়াদিল্লির ভয় আসলে এই করিডরকেই ঘিরে। বাংলাদেশ নয়, আসলে নিজের অভ্যন্তরীণ আগুন থেকে বাঁচতেই ভারত সীমান্তে যুদ্ধ সাজাচ্ছে। রাতের শেষ প্রহরে চোপড়া ঘাটির আকাশে আবার ভেসে উঠল একটি রাডার বিম। ভারতীয় সেনারা চুপচাপ সিগন্যাল দিচ্ছে, অবজেক্ট মুভিং ইন নর্থ ইটস ট্র্যাক। অন্যপাশে বাংলাদেশের সীমান্ত চৌকিতে কর্তব্যরত সেনা তাকিয়ে আছেন অন্ধকারে, চোখের সিগন্যাল লাইটের প্রতিফলন। দুই দেশের মাঝখানে শূন্যতার মতো নীরবতা। দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। শিলিগুড়ি করিডর পেরিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। সেই শব্দের মধ্যেই যেন মিশে যাচ্ছে সীমান্ত রাজনীতির আসন্ন ঝড়ের ইঙ্গিত। প্রশ্নটা এখন কেবল কূটনীতির নয়, ইতিহাসেরও। ভারত কি সত্যি নিজেকে রক্ষার জন্য অস্ত্র তুলেছে, নাকি নিজের ভেতরের ভয়কে ঢাকতে নতুন শত্রু বানাচ্ছে? কুয়াশা ঘন হতে হতে আকাশে মিশে গেল শেষ আলো, আর সীমান্তের বাতাসে ভেসে উঠল নিঃশব্দ সতর্কবার্তা। যুদ্ধ শুরু হলে এবার মানচিত্র বদলাবে।